হেই, কি অবস্থা সবার? সবাই কেমন আছো? অনেকদিন পর আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্লাস করব। সেটা হলো নন মেজর পদার্থবিজ্ঞান 3, যেটা খুবই খুবই একটা মোটামুটি বলতে গেলে হার্ড সাবজেক্ট বা কঠিন মনে হয়, কারণ নন মেজর গুলা সেভাবে পড়ানো হয় না বা ক্লাস পাওয়াও যায় না, সবাই পড়েও না। পরীক্ষার আগে আগে 2-3 মাস আগে পড়া শুরু করে। তো ভাইয়া, আমরা একটা সেশন করতেছি বা আমরা একটা প্লেলিস্ট তৈরি করতেছি। এখানে তোমাদের এই বর্ষে যারা 23-24-এ যারা পরীক্ষা দিবে তাদের জন্য তাদের জন্য সেশনটা বা এই প্লে লিস্টটা, এখানে আমরা যা যা করাবো বা যা যা আমরা প্রশ্নগুলা সলভ করে দিচ্ছি, এগুলা করলে তোমরা ফাইনাল পরীক্ষায় ইনশাল্লাহ ইনশাল্লাহ কমন পাবে এবং সম্পূর্ণ অ্যান্সার করে আসতে পারবে। তো এর বাইরে আপাতত পড়ার দরকার নাই, যেহেতু আমরা শেষ সময়, আমরা বেসিক থেকেই করব প্রশ্নগুলো সলভ, কিন্তু এরও বাইরে আরো অনেক কথা আছে বা অনেক বেসিক পড়া লাগে। সেগুলো সময় নেই দেখে আমি এগুলো করাবো না বা করাচ্ছি না। শুধুমাত্র প্রশ্নগুলা, নির্দিষ্ট প্রশ্ন করলে তুমি ফাইনাল পরীক্ষায় কমন পাবে। তো নির্দিষ্ট প্রশ্নগুলাই আমি সলভ করে দিচ্ছি বেসিক থেকে বুঝে বুঝে, ঠিক আছে? আর আমাদের এ অধ্যায়ে আমরা কয়টা ক্লাস করব দেখো। এই অধ্যায়ে আমাদের 4টা প্রশ্ন আছে, 4টা। টোটাল কয়টা? 4টা প্রশ্ন করলে এই অধ্যায় থেকে আমাদের হয়ে যাবে। বা এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে প্রশ্ন এসেই থাকে, আসছে। গত বছর সবাই গসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন করে গেছে বা পড়ে গেছে, কিন্তু এর বিপরীতটা আসছে। কি আসছে? যে কুলম্বের সূত্র হতে যে গসের সূত্র প্রতিপাদন করো। তাহলে আমাদের একটু বেসিক থেকে না জানলে ভাইয়া তুমি কিন্তু মানে সম্পূর্ণ ভালো রেজাল্ট করতে পারবে না। তোমাকে অবশ্যই বেসিক শিখতে হবে। আর আমি যেগুলা পড়াচ্ছি, কপাল ভালো থাকলে তুমি A+ পাবে, আর যদি কপাল ভালো না থাকে মোটামুটি রেজাল্ট হবে আর কি। ঠিক আছে, কিন্তু কমন পাবে, প্রশ্ন কমন পাবে। তো আমাদের 4টা প্রশ্ন আমরা 4টা পার্টে বিভক্ত করব। তোমরা অবশ্যই আমার ইউটিউবে প্লেলিস্ট আকারে পাবে, অথবা যারা আমার গ্রুপে ভর্তি বা গ্রুপে যারা সলভ নিতে চাও বা গ্রুপে যারা আমার সাথে কানেক্ট থাকতে চাও, তারা অবশ্যই 0132960865 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমাকে আমি গ্রুপে জয়েন দিয়ে দেবো বা জয়েন করার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? আর গ্রুপে অবশ্যই অনেক স্টুডেন্ট আছে, সেখানে তাদের প্রতিনিয়ত সলভ করে দেওয়া হয়, প্রবলেম হলে সলভ করে দেওয়া হয়, কোনো সমস্যা নেই। তো আমি প্রথম পার্ট, এটা হলো পার্ট 1। এটা কি? এটা হলো পার্ট 1। এই পার্ট 1-এ আমরা প্রথম প্রশ্নটা সলভ করব, যে গসের সূত্র প্রয়োগ করে সুষমভাবে চার্জিত একটি দীর্ঘ সোজা তারের প্রতি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ যদি ল্যামডা হয় এবং উহা হতে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। তাহলে আমরা প্রথম প্রবলেমটা বা প্রথম প্রশ্নটা সলভ করি। দেখো, সেম জিনিস। আমি একটা সিলিন্ডার আকৃতির একটা মানে স্থান নিয়েছি, বা যেটাকে আমরা তার যদি বলে থাকি, এটাকে আমরা তার ধরবো। আমি একটু জুম করে নিয়েছি, ঠিক আছে, বড় করে নিয়েছি। এই তারের মোটামুটি ভিতরে ভিতরে আমরা যদি প্লাস চার্জ কল্পনা করি, আমি যদি প্লাস চার্জ কল্পনা করি, এভাবে প্লাস কল্পনা করি, প্লাস চার্জ আছে ভিতরে, ঠিক আছে? তাহলে আমাকে সলভ করার জন্য এই চিত্রটা থেকে অনেক কিছু আঁকায় নিতে হবে, আমি সেগুলো এখন বুঝে বুঝে আঁকায় নিচ্ছি। তাহলে ভাইয়া, আমার এটার হলো উচ্চতা, এটার হলো উচ্চতা এ বরাবর, এই থেকে এ বরাবর, এটা হলো উচ্চতা এইচ দিলাম আমি। এটা উচ্চতা কত? এইচ। আর এই যে পয়েন্ট গুলা বা এই যে গোল জায়গাগুলো দেখতে পাচ্ছ, এগুলা ক্ষুদ্র একটা জায়গা যদি আমি কল্পনা করি, এটার নাম দিলাম হলো ডিএস। ক্ষুদ্র জায়গাটার নাম দিলাম কি? ডিএস। আর এই পুরাটা, এটার নাম দিলাম হলো S1 দিলাম, আর উপরেরটা দিলাম হলো S2। কোনো সমস্যা আছে? আমি এগুলা ধরে নিচ্ছি। সেম ভাবেই আরো একটা ক্ষুদ্র জায়গা ধরে নিলাম, যেটাকে ডিএস দ্বারা প্রকাশ করব আমরা। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা। আর আরেকটা জিনিস, আমাদের যে এই পৃষ্ঠটা আছে, এগুলা কিন্তু মুখের মতো। মুখ যেমন একটা, যদি তুমি কোনো পাইপ নাও বা কোনো একটা তুমি যদি কোকের বোতল নাও, দেখবা যে উপরে একটা মুখ থাকে, নিচে একটা মুখের মতো থাকে। তো উপরের মুখটাকে S2 ধরলাম, নিচেরটাকে S1 ধরলাম, আর ক্ষুদ্র একটা জায়গা ধরলাম ডিএস, এটাও ডিএস। আর মাঝখানে যে আহ গাটা আছে বা মাঝখানে যে পৃষ্ঠটা আছে, এটাকে আমি S3 ধরলাম। কি ধরলাম? S3 ধরলাম। আর এই গার মধ্যে ছোট্ট একটা ক্ষুদ্র জায়গায় ধরলাম, এটাকেও আমি ডিএস কল্পনা করলাম। ডিএস কল্পনা করলাম, ঠিক আছে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আর ভাইয়া বলছে যে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। আচ্ছা, আমরা আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তার আগে আরেকটা জিনিস দেখে নেই, যে আমাদের, আমি একটু কালিটা চেঞ্জ করে নিই। আমাদের এখান থেকে ক্ষেত্র প্রাবল্যটা কোন দিকে হবে? আমার কিন্তু এই দিক বরাবর হবে। এটাকে আমি দ্বারা প্রকাশ করতেছি, এই দিক বরাবর।
কোন দিক বরাবর? এই দিক বরাবর, এই দিক বরাবর ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে? এটা আমরা বলতে পারি। আর আরেকটা জিনিস বলতে পারি, আমাদের যে ব্যাসার্ধটা, মনে করো এখান থেকে এটা যদি আমি আর কল্পনা করি, কি কল্পনা করলাম? আর, বা এইদিকে এটা যদি আর কল্পনা করি, তাহলে মোটামুটি আমাদের বলা হয়ে গেছে। আমরা এখন কি করব? আমরা এখন এই চিত্র অনুসারে যা যা লিখছি আমি, তাই তাই এখানে আমি এখন লিখবো বা সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? তাহলে ল্যামডা প্রশ্নই বলে দিছে যে ল্যামডা চার্জের পরিমাণ কত, ল্যামডা। তাহলে প্রমাণ, প্রমাণ বা উত্তরে দিতে পারো, যা দিবা তাই হবে প্রমাণ। তাহলে ল্যামডা রৈখিক চার্জ, রৈখিক চার্জ ঘনত্ব বিশিষ্ট, ঘনত্ব, আমি যা যা লিখতেছি তোমরা সেইভাবে সেম টু সেম লিখবা। বিশিষ্ট একটি লম্বা, একটি লম্বা চার্জ, চার্জ বন্টন বিবেচনা করি, বিবেচনা করি। এগুলা ভাইয়া তোমাদের কিন্তু 10 মার্কের মতো প্রশ্ন আসবে বা 10 মার্কের অ্যান্সার করতে হবে। এগুলা একটা করে প্রশ্ন আসলে অবশ্যই 10 মার্ক করে দিবে, ঠিক আছে? তো অবশ্যই একটু বড় লিখতে হবে। এবার এই চার্জ, এই চার্জ থেকে কত দূরে? এই চার্জ বন্টন থেকে আর দূরত্বে, তাই না? আর দূরত্বে তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য একই কথা, বা তড়িৎ ক্ষেত্র কখনো কখনো নির্ণয় করতে বলে, একই জিনিস। তড়িৎ ক্ষেত্র নির্ণয় করা, প্রাবল্য অবশ্যই নির্ণয় করতেই হবে। তাহলে তড়িৎ ক্ষেত্র, ক্ষেত্র প্রাবল্য বের করব, কি করব? বের বের করব, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমরা বের করব। তাহলে এখন এই যে রৈখিক, এটা হলো রৈখিক, মানে সরল রেখা যে আমি অঙ্কন করছি না, এটাকে বলা হয় রৈখিক বা সরল রেখা। রৈখিক মানে অবশ্যই তোমরা সবাই জানো যে সরল রেখা। তাহলে এখানকার চার্জ ঘনত্ব কত? ল্যামডা। তাই আমরা প্রশ্নে তাই বলে দিছে, আমি তাই এখানে ধরে নিছি। এই যে রৈখিক চার্জ, এখন ভাইয়া আমরা সব সময় যদি গোলক হয় বা গোলাকার আকৃতির হয়, তাহলে সেটাকে আমরা গাউসিয়ান তল, বা আমরা অবশ্যই গাউসিয়ান তল ইন্টারে পড়ে আসছি, তবু একটু বলে নেই। আমরা যদি গাউসিয়ান তল কল্পনা করি, সবসময় গাউসিয়ান তল কোথায় কল্পনা করা যায়? সেটা বদ্ধ হতে হবে বা একটা আবদ্ধ ক্ষেত্র হতে হবে। এটা অবশ্যই একটা আবদ্ধ ক্ষেত্র, এটা অবশ্যই একটা আবদ্ধ ক্ষেত্র, এটা একটা অবশ্যই আবদ্ধ ক্ষেত্র। তাহলে এটাকে আমরা গাউসিয়ান তল বিবেচনা করতে পারি, কি? গাউসিয়ান তল বিবেচনা করতে পারি। তাহলে ধরি, ধরি এইচ, এই যে এটা কি, এটা গাউসিয়ান তল ধরে, তাহলে এটা উচ্চতা কত? এইচ না? তাহলে ধরি গাউসিয়ান তলটির, গাউসিয়ান তলটির উচ্চতা, তলটি উচ্চতা কত? উচ্চতা হলো এইচ। তাহলে গাউসিয়ান তলের উচ্চতা যদি এইচ হয়, তাহলে গাউসিয়ান তল দ্বারা আবদ্ধকৃত চার্জের যে পরিমাণটা আছে, তাহলে আবদ্ধকৃত, আবদ্ধকৃত চার্জের পরিমাণ কত? চার্জের চার্জের পরিমাণ, চার্জের পরিমাণকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। কিউ ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? ল্যামডা এইচ। ল্যামডা হলো চার্জের ঘনত্ব বা চার্জের মানটা, আর এইচ উচ্চতা আছে, এই জন্য এইচ দ্বারা গুণ করছি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু ল্যামডা এইচ। তাহলে এই জিনিসটা যখন আমি পাইছি, এখন গসের যে সূত্র আছে, এটা গাউসিয়ান তল থেকে আমরা লিখতে পারতেছি। এখন গসের যে আসল সূত্র আছে, যে গস বা গাউসিয়ান একই কথা, আমরা গাউসও বলি গসও বলি, একই জিনিস। ইংরেজিতে গাউস, বাংলাতে গস হয় আর কি। গসের সূত্র থেকে, গসের সূত্র থেকে পাই, কি পাই দেখো, গসের সূত্রটা আমাদের কেমন ছিল? এপসাইলন নট ক্লোজ ইন্টিগ্রাল ইডিএস, ইডিএস ইজ ইকুয়াল টু কিউ। এটা আমরা গসের বা গাউসের সূত্র থেকে পাই। আমরা আগের চ্যাপ্টার গুলো তো এগুলা পড়ে আসছি বা গাউসের সূত্রটা প্রকাশ করে আসছি। অনেক সময় তোমরা এটাও দেখতে পাবে যে এইরকম আছে যে ক্লোজ ইন্টিগ্রাল ইডিএস
ইডিএস ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। এটাও তোমরা দেখতে পাবা বা এটাও কখনো দেখা যায়। তো একই কথা, এখান থেকে এটা লেখা যায়, এখান থেকে এটা লেখা যায়, মানে এপসাইলন নটটা পার করে দেওয়া হয়েছে আর কি। তো যা থাকবে তাই তোমরা লিখতে পারবা, একই কথা, কিন্তু আমার এটা এই ফরম্যাটটা লাগবে, এই জন্য আমি এটা লিখলাম। এটাকে আমি কত নাম্বার দেবো? এটাকে আমি 1 নাম্বার দিলাম। ঠিক আছে, তাহলে এটা গাউসের সূত্রটা আমরা পাই। এখন যদি এই সূত্রটা ভাইয়া এখানে তিনটা বিভক্ত করা আছে, একটা S1 S2 S3, তিনটা তলে বিভক্ত করা আছে এই উচ্চতার গাউসিয়ান তলটাকে, তাহলে আমরা এখন S1 এ প্রয়োগ করব, S2 তে প্রয়োগ করব এবং S3 তে প্রয়োগ করব। এই সবগুলোতে প্রয়োগ করে যে জিনিসটা হবে সেটাই তো S, তাই না? আমরা S এর মধ্যে পাবো। তো আমরা এই তিনটা জিনিস আমরা প্রয়োগ করেই তো পাবো এটা। তাহলে এখন আমরা এখান থেকে এখন এক নং এক নং কে গাউসিয়ান তলে, গাউসিয়ান তলে প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই, গাউসিয়ান তলে প্রয়োগ করে পাই। তাহলে প্রয়োগ করলে পাই, এবং তল তিনটি হলো, এবং তল তিনটি হলো, তল তিনটি হলো কি? S1 S2 ও S3। আচ্ছা, এটা আমরা পাই বা দেওয়া আছে। তাহলে অতএব অতএব আমরা কি লিখতে পারবো? এপসাইলন নট, একটা, যেহেতু তিনটার জন্য তিনটা সূত্র হবে বা তিনটা জায়গা নিতে হবে, তাহলে আমি কি দিলাম? এটা ক্লোজ ইন্টিগ্রালটা আমি না দিয়ে আমি কি করলাম? S1, আচ্ছা এটা ঘিসে ভিসে হয়ে যাচ্ছে, একটু ভালো করে পরিষ্কার করে লিখি। থার্ড ব্র্যাকেট দিলাম, এটাকে আমি S1 দিলাম। তোমরা অবশ্যই জানো নিচে যে তলটা নিব সেই তলটা দিতে হয়। তাহলে S1 নিলাম, এখানে কি প্রয়োগ হবে? ই ডিএস প্রয়োগ হবে, তাই না? আচ্ছা, সেম ভাবে আমি যদি এটাকে S2 দেই, তাহলে এখানেও ইডিএস প্রয়োগ হবে, প্লাস এখানে যদি আমি S3 নেই, এখানে আমার ইডিএস প্রয়োগ হবে। তাহলে এই জিনিসটা আমি বলতে পারি বা এটা লেখা যায়। তাহলে ব্র্যাকেট ক্লোজ করলাম, এটা ইজ ইকুয়াল টু কি ছিল? কিউ ছিল। এটা ইজ ইকুয়াল টু কিউ, আমি কিউটা সুন্দর করে একটু দেই, এটা ইজ ইকুয়াল টু কিউ, তাই না? তাহলে এই জিনিসটা আমি পাই। এখন ভাই আমাকে এগুলো আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করতে হবে, না করলে তো আমি পাবো না। তাহলে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করবো। আমি এটার নাম দেই, আমি এটার একটু কালারটা চেঞ্জ করে নাম দেই, বা এটা 1 নাম্বার সমীকরণ ধরেছি, এটাকে আমি কত নাম্বার? এটাকে আমি 2 নাম্বার সমীকরণ ধরলাম। এখন ভাই আমি আলাদা করে এটা একটা ইন্টিগ্রেশন করবো, এটা করবো, করে দুটো যোগ করলে আমার কিন্তু অ্যান্সার ক্লিয়ার। ওকে, তাহলে আমি এখন আলাদা করে লিখি যে এখন S1 এর জন্য, S1 এর জন্য খুবই ছোট ম্যাথ, S1 এর জন্য ইডিএস, কি ডট গুণন না, দুটা ভেক্টর আকারে আছে, ডট গুণন হলে কি হবে? ইডিএস, ইডিএস কস, ইডিএস কস কত ডিগ্রি? 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হলে সেটা তোমাকে আমি বলতেছি, দেখো তুমি চিত্রটা দেখে খেয়াল করো। তাহলে ইডিএস, ই কোথায়? এইদিকে, ই এইদিকে না, এদিক বরাবর, দেখো দেখি ই দিয়ে আমি দেখাই দিচ্ছি সবুজ চিহ্ন দ্বারা, ই এইদিকে। আর ডিএস কোথায় আছে? তাহলে ডিএস এর উপর লম্ব না, ডিএস এর উপর লম্ব হচ্ছে না। তাহলে দেখো দেখি তারা কি মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি না? তাহলে cos 90 ডিগ্রি মান কত? 0। তাহলে পুরোটার মান কত? 0। সেম ভাবে S2 এর জন্য কত হবে? S2 এর জন্য ইডিএস, তাহলে ইডিএস, এটাও cos কত ডিগ্রি? এটাও cos 90 ডিগ্রি, এটাও কত আসবে? 0 আসবে। তাহলে S3 এর জন্য কত হবে? ইডিএস, এগুলো একটু তীর চিহ্ন দিয়ে নিবা। তাহলে ইডিএস cos 90 ডিগ্রি, তাহলে এটা কত আসবে? 0 আসবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে আর একটা জিনিস তোমাকে আমি দেখাই। ও সরি, এখানে তো 0 হবে না, এখানে তো 0 হবে না, এখানে কত হবে? এটা 90 তো হবে না, এটা কি হবে দেখো দেখি। এই যে এখানে চিত্রের মধ্যে দেখো S3টা, এখানে S3 কোথায়? হ্যাঁ এটা। তাহলে S3টা আমার কোন দিকে আছে দেখো দেখি। S3টা হলো আমার, আমার যদি এটা, এটা যদি আমার কি হয়? প্রাবল্য হয়, বা এটা যদি আমার আহ হ্যাঁ ই হয়, তাহলে ডিএসটা তো এই দিক বরাবর আছে। ডিএসটা কোন দিক বরাবর আছে? ডিএসটা হলো এটার, মনে করো এই দিক বরাবর, এটার ডিএস হলো
এই দিক বরাবর, আর এর এই এর ডিএসটা হবে এই দিক বরাবর। তাহলে এই দিক যদি বরাবর হয় তাহলে ই আর ডিএস এর কোণ কত ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি না, এই জন্য এটাকে আমরা cos 0 ডিগ্রি দিব। তাহলে cos 0 হলে ইডিএস আমরা এখান থেকে পাবো। তাহলে অতএব তাহলে অতএব আমি এক এই সরি 2 নংকে আমি এভাবে লিখতে পারি যে 2 নং থেকে আমি পাই কি পাই দেখো, এপসাইলন নট এখান থেকে আমি পাই মানগুলো যদি আমি বসে দেই তাহলে আমার আসতেছে ইন্টিগ্রেশন ই ডিএস ইজ ইকুয়াল টু, কারণ কি দেখো দেখি এই যে এখানে আমার কি দুই দুই নাম্বারে আমরা কি ইডিএস সবগুলোর মান এটার মান 0, এটার মান 0, এটার মান ইডিএস আসছে। তাহলে ইডিএস ইজ ইকুয়াল টু কিউ, এপসাইলন নট ইডিএস ইজ ইকুয়াল টু আমি কি পাচ্ছি, কিউ পাচ্ছি। এবং কি এর মান কত পাইছিলাম আমি, কিউ এর মান আমি পাইছিলাম কিউ ইজ ইকুয়াল টু, এই যে দেখো কিউ ইজ ইকুয়াল টু ল্যামডা এইচ, কিউ ইজ ইকুয়াল টু কত ল্যামডা এইচ পাইছি না, তাহলে কিউ এর মানটা আমি বসে দিব। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে এপসাইলন নট ইন্টিগ্রেশন ইডিএস ইজ ইকুয়াল টু ল্যামডা এইচ। এটাকে আমি কত নাম্বার দিলাম, এটাকে আমি 3 নাম্বার দিলাম। এখন ভাই এখান থেকে তো ইন্টিগ্রেশনটা রাখা যাবে না, আমি ইন্টিগ্রেশনটাকে আউট করব। তাহলে ইন্টিগ্রেশনটাকে যদি আমি আউট করি বা আমাকে তাহলে ইন্টিগ্রেশনটা যদি আমি করি তাহলে এপসাইলন নট ধ্রুবক বাইরে থাকবে। আর এখান থেকে করলে আমরা কি পাবো, আমি এখান থেকে করলে দেখো দেখি এটা কার সাপেক্ষে করতেছি, এটা আমি এস এর সাপেক্ষে করতেছি, এস এর সাপেক্ষে করতেছি না, ডিএস। তাহলে ডিএস মানে এটা সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এখান থেকে ইটাও তো ধ্রুবক বাইরে চলে আসবে, তার মানে কি এখানে এপসাইলন নট ই থাকবে। আর ইন্টিগ্রেশন করলে যেহেতু কিছু নাই তার মানে কি আছে, আমার একটা এস আসবে, এস এস ইজ ইকুয়াল আমি কি ল্যামডা এইচ পাবো। এখন এস এর পরিবর্তে থেকে আমরা কি লিখতে পারি, এস এর পরিবর্তে থেকে আমি 2 পাই আর ইন্টু এইচ লিখতে পারবো, এপসাইলন নট ই 2 পাই আর ইন্টু এইচ ল্যামডা এইচ। এটা কেন লিখতে পারতেছি দেখো, আচ্ছা আমি তোমাকে আমি ক্যালকুলেশন, এস মানে কি, এস মানে হলো এখানে এরিয়া বোঝাচ্ছে বা ক্ষেত্রফল আর কি। তো তুমি যখন আর আর এইচ তুমি গুণ করবা তখন তুমি পুরাটার কি পাবা, ক্ষেত্রফল পাবা। তাহলে 2 পাই তো এটা ধ্রুবক, তাহলে আমার কিন্তু এখানে সম্পর্কটা মিলাতে হবে আমাকে, 2 পাই আর ইন্টু এইচ, এখান থেকে সূত্রটা আসে যে আর হলো ব্যাসার্ধ বা ওই যে ব্যাসার্ধটা পাচ্ছ না, ব্যাসার্ধ ইন্টু এইচ, এই হলো কথাবার্তা। আর 2 পাইটা কেন আসছে, এটা সূত্রের জন্য আসছে, এটা প্রমাণ আমি এখানে দেখাচ্ছি না, জাস্ট মনে রাখো যে এখানে এস এর পরিবর্তে থেকে 2 পাই আর ইন্টু এইচ লেখা যায়। তাহলে এখান থেকে উভয় পাশ থেকে আমার যদি এইচ এইচ কাটা চলে যায় তাহলে থাকবে কি আমার, তাহলে থাকবে আমার ই ইজ ইকুয়াল টু আমার এইদিকে থাকতেছে ল্যামডা ডিভাইডেড এখানে এপসাইলন নট, আচ্ছা 2 পাই এপসাইলন নট দিয়ে তাহলে সুন্দর দেখা যায়, 2 পাই এপসাইলন নট আর থাকতেছে। এটাই হলো আমার নির্ণেয় ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে কি বুঝতে পারছো তোমরা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাসে পরের প্রশ্নটা দেখবো নেক্সট পার্টে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।